কোরবানির ঈদে রসনা বাজারে চাহিদার শীর্ষে থাকে মশলা। সারা বছর দেশে মশলার চাহিদা রয়েছে ৩৩ লাখ টন, যেখানে চাহিদার বড় অংশ শুধুমাত্র ঈদ কেন্দ্রিক। এবার দেখা গেছে মশলার আমদানি পর্যাপ্ত, সংকট নেই সরবরাহে, তবুও প্রায় সব ধরনের মশলার দাম বাড়ছে। এদিকে গ্রীষ্মকালীন ফলের মধ্যে বাজারে চাহিদার শীর্ষ ফল আম ও লিচু পাড়ার ধুম পড়েছে বাগানে বাগানে। এসব নিয়ে জানাবো বিস্তারিত, আলোচনা করব দেশের শেয়ার বাজারে বিনিয়োগ লেনদেন নিয়েও, থাকছে বন্দর বাণিজ্য ও কৃষকের ধান ঘরে তোলার সবশেষ খবর। এসব নিয়ে সপ্তাহ শুরুর বৌনি আয়োজন, আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। বলছিলাম, কোরবানির ঈদে চাহিদা অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি থাকে মশলার। দেশে মশলার বাজারে প্রায় ৬ লাখ টন আমদানি নির্ভর। এর মধ্যে জুলাই থেকে এপ্রিলে শুধু চট্টগ্রাম বন্দর থেকে মশলা আমদানি হয়েছে ১,৭০,০০০ টন। সব মিলিয়ে বলা যায় ঈদ কেন্দ্রিক মশলার বাজারে সরবরাহ ঘাটতি পড়বে না। এদিকে কোরবানির আগে মশলার দাম বেড়ে চলেছে। আমরা একটু দামের চিত্র দেখে নিতে চাই। পেঁয়াজের দাম আমরা যদি দেখি, ১ মাস ব্যবধানে পেঁয়াজের দাম ৪০ থেকে ৬৫ টাকা থেকে ৪৮ থেকে ৬০ টাকায় দাঁড়িয়েছে। রসুন ৮০ থেকে ১৫০ টাকা ছিল ১ মাস আগে, যা এখন দাঁড়িয়েছে ১০০ থেকে ১৬০ টাকা, অর্থাৎ দাম বেড়েছে কিছুটা। আদার ক্ষেত্রে ১০০ থেকে ১৫০ টাকা ১ মাস আগে ছিল, এখন তো ১২০ থেকে ২৫০ টাকা, অর্থাৎ আদার দাম বেড়েছে সবচেয়ে বেশি। দেশি আদার কথা আমরা বলছিলাম, আমদানি আদা ১০০ থেকে ২০০ টাকা ছিল, যেটি এখন দাম দাঁড়িয়েছে ১১০ থেকে ২০০ টাকা। এছাড়া লবঙ্গ দাম প্রায় একই রকম রয়েছে। শুকনো মরিচের ক্ষেত্রে আমরা দেখছি যে দাম প্রায় অপরিবর্তিত আছে। আমরা যদি একটু দেখে নিই যে মশলার দাম কত শতাংশ করে বেড়েছে বা কী হারে বেড়েছে। পেঁয়াজের ক্ষেত্রে দাম বেড়েছে কেজিতে ২.৮৬%, রসুনের ক্ষেত্রে ১৩.০৪%, শুকনো মরিচে ৫.৪৫%। আদার দাম বেড়েছে সবচেয়ে বেশি, যেটি উল্লেখ করছিলাম কিছুক্ষণ আগে, যেটি আমরা দেখছিলাম দামের চিত্রে। আদার দাম বেড়েছে ৪৮% বা প্রায় ৫০% মতো দাম বেড়েছে। আমদানি আদার ক্ষেত্রে দাম বেড়েছে ৩.৩৩%। এছাড়া লবঙ্গর দাম বেড়েছে ১% কম। এদিকে ফলের মৌমৌ গন্ধে জ্যৈষ্ঠ মাস হয়ে উঠছে মধুময়। রসালো ফলে ছেয়ে যাচ্ছে ফলের দোকান। এদিকে মৌসুমী ব্যবসায়ীরা ফল গাছ থেকে নামাতে ভিড় করছেন বাগানে। মধু মাসে মৌসুমী ফল লিচুর চাহিদা, বাজারজাত ও দরদামের বিস্তারিত জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন, এবং আম ব্যবসার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান হোসেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। শুরুতেই চাঁপাইনবাবগঞ্জে যাব আমের খবর জানতে। সোহান, জানাবেন যে এখন বাগান থেকে কোন জাতের আমগুলো নামানো হচ্ছে এবং দাম কেমন পাচ্ছেন চাষিরা? যারা ক্রেতা রয়েছেন, ভোক্তা রয়েছেন, তারা আম নিয়ে কি মন্তব্য জানাচ্ছেন? শাফিন, চাঁপাইনবাবগঞ্জ আমের রাজ্য হিসেবে পরিচিত সারা বিশ্বে, কারণ এখানকার আম শুধু সারা দেশে নয়, বিশ্ব বাজারেও রপ্তানি হয়েছে বহুবার। তবে এখন পর্যন্ত ঠিকঠাক চাঁপাইনবাবগঞ্জের বাজারে এখানকার আম ওঠেনি। তবে ব্যবসায়ীরা এবং আম চাষিরা বলছেন ১ সপ্তাহের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জের বাজারে উঠবে এখানকার গোপালভোগ আম। আর এ মাসের শেষ সপ্তাহের দিকে বাজারে আসবে এখানকার হিমসাগর, যেটি চাঁপাইনবাবগঞ্জের মানুষ জিআই সনদ পেয়েছেন খিস্সাপাত নামে। এক কথায় বলা যায় যে স্থানীয়ভাবে এই আমটির নামকরণ করা হয়েছে খিস্সাপাত, যেটির জিআই সনদ পেয়েছে এখানকার ব্যবসায়ীরা। আর সারা দেশে এই আমটিকে মানুষ চেনেন হিমসাগর হিসেবে। তো এই আম আসলে উঠবে এই মাসের শেষ সপ্তাহে। এরপরেই লক্ষণভোগ এবং তারপরে ফজলি আম সহ বিভিন্ন আম বাজারে উঠিয়ে বিক্রি করবেন চাষিরা। চাষিদের সাথে আমাদের কথা হয়েছে, চাষিরা আমাদেরকে বলেছেন যে ১ সপ্তাহ পর যেহেতু বাজারে উঠবে এখানকার হিমসাগর, লক্ষণভোগ এবং গোপালভোগ আম, সেক্ষেত্রে তারা কর্মচাঞ্চলতায় ব্যস্ত সময় পার করছেন। এবং কৃষি বিভাগের সাথে আমাদের কথা হয়েছিল, তারা সব দিক নির্দেশনা দিচ্ছেন। তারা যেটি বলছেন যে এবছর যেহেতু প্রচুর গাছে আম রয়েছে, তবে চাষিরা যে আমাদেরকে অভিযোগ করেছেন যে গত বছরের তুলনায় এবছর কিছুটা আমের ফলন কম হয়েছে। এবছর চাঁপাইনবাবগঞ্জে কৃষি বিভাগের তথ্য মতে ৩,৮৬,০০০ মেট্রিক টন
আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কৃষি বিভাগ বলছে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। চাষিরা এবং এখানকার ব্যবসায়ীরা বিভিন্ন আড়তগুলো মেরামত করছেন, বিভিন্ন আড়তগুলো মেরামত করে তারা আম কেনার প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে আপনাকে যদি বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় আমবাজার কানসার্ট, সেখানে মূলত ব্যবসায়ীরা কর্মচাঞ্চলতায় ফিরেছেন। তো এই ছিল সাফিন চাঁপাইনবাবগঞ্জের আম নিয়ে সর্বশেষ। এবারে লিচুর খবর জানবো। মাহবুব, দেখছি যে শয়ে শয়ে লিচু আটি বাঁধা হচ্ছে, জানাবেন লিচুর দাম কেমন, স্বাদ কেমন, কি বলছেন ব্যবসায়ীরা? যে সাপ করেছেন যারা চাষিরা রয়েছে তারা এই নাটোর জেলায় এবছর প্রায় 900 হেক্টর জমিতে লিচু নাটোর জেলায় এবছর প্রায় 900 হেক্টর জমিতে লিচু তো চাষ হয়েছে। তার মধ্যে আমি যেখানে রয়েছে এটি গুরুদাসপুর উপজেলার প্রায় 70 থেকে 80% কিন্তু লিচু এই একটি উপজেলায় চাষ হয়। সেটি থেকে দেখতে পাচ্ছে যে এটি বেরগঙ্গারামপুর যে একটি লিচুর আড়ত রয়েছে, এখানে এখানে কিন্তু সারা দেশ থেকে কিন্তু যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা এখান থেকে লিচু কিনে নিয়ে যান। তবে আজকে আমরা এই আড়তগুলোতে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এবছর কিন্তু লিচুর দামটা একটু বেশি। সেখান থেকে আজকে যে বাজার রয়েছে সেখানে বিক্রি হচ্ছে 100 লিচুর দাম 300 থেকে 320 বা 50, আমরা সর্বোচ্চ 330 টাকা পর্যন্ত দেখেছি। এটি কিন্তু লিচুর জাত ভেদে এবং প্রকার ভেদে, এবং এটি ভালো মানের যে লিচু সেইগুলো। তবে চাষিরাও কিন্তু খুশি এবছর ভালো দাম পাওয়ার কারণে। গত বছর চাষিরা যেখানে 220 টাকা বা 30 বা 250 টাকা পেয়েছে, এখানে কিন্তু সেখানে তারা 280 টাকা বা 300 টাকা পর্যন্ত কিন্তু তারা লিচু। এই যে বেরগঙ্গারামপুর সেটি জেলার সবচেয়ে বড় লিচুর আড়ত, এবং এখানে মোট 13টি লিচুর আড়ত রয়েছে। এই আড়তেই কিন্তু সারা দেশ থেকে যারা খুচরা এবং পাইকারি ক্রেতারা রয়েছে তারা কিন্তু এখান থেকে এসে লিচু কিনে নিয়ে যান, এবং তারা বিভিন্ন যে রাজধানী সহ তারা যে বিভিন্ন বাজার আছে সেখানে কিন্তু তারা বিক্রয় করেন। সব মিলিয়ে বলা চলে এই লিচুর আড়তে কিন্তু এখন ক্রেতা বিক্রেতাদের একটি সমন্বয় ব্যাপক ভিড় রয়েছে, এবং যে মিলন মেলা সেটি কিন্তু আমরা বলতে পারি। এবং এই লিচুগুলো বাগান থেকে আসার পরে এখানে ডাক হচ্ছে, বিভিন্ন ডাক হচ্ছে, ডাক হওয়ার পরে এটি বাধাই করা হচ্ছে, প্যাকেটজাত করা হচ্ছে, এরপরে কিন্তু রাজধানী সহ যে বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। সব মিলে যদি বলি যে নাটোরের এই গুরুদাসপুরের লিচি কিন্তু সারা দেশের চাহিদা রয়েছে, এবং এই চাহিদা থাকার কারণে কিন্তু সারা দেশের ব্যবসায়ীরা এখানে তারা এসে ভিড় করেন এবং এখান থেকে লিচু কিনে নিয়ে যান। এখানে এই লিচু বাজারকে কেন্দ্র করে কিন্তু খাওয়ার হোটেল এবং থাকা সহ যে বিভিন্ন সুযোগ সুবিধা সেখানে কিন্তু এই বাজার কমিটি করেছে, যার কারণে এখানে অন্যান্য যে ব্যাপারীগুলো আছে লিচু ক্রয় করতে তাদের সেখান থেকে সমস্যা হয় না, যার কারণে তারা এখান থেকে কিনে নিয়ে তারা কিন্তু আবার চলে যায়। তো সার্ফিন এই ছিল নাটোর থেকে লিচুর ক্রয় বিক্রয় সবশেষ তথ্য। সুমিষ্টু লিচু আমের খবর জানাতে নাটোর থেকে মাহবুব হোসেন। এর আগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সোহান মাহমুদ, তিনি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। পুঁজিবাজারে ঈদের ছুটি সমন্বয় করতে চলতি সপ্তাহের লেনদেন শুরু হয়েছে শনিবার থেকে। গত সপ্তাহের শেষ 3 দিনে বড় ধরনের পতনের পরে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থান দেখা গিয়েছিল। আজকের লেনদেনও ধারাবাহিকভাবে চলছে। আমরা দেখে নিতে চাই চলতি সপ্তাহে বেশ কিছু প্রতিষ্ঠানের পর্ষদ সভা রয়েছে পুঁজিবাজারে, তাদের তথ্য। প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড 18 মে পর্ষদ সভা ডেকেছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি 19 মে পর্ষদ সভা ডেকেছে। স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি 19 মে পর্ষদ সভা ডেকেছে। এছাড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশন 20 মে পর্ষদ সভা ডেকেছে। ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড 22 মে পর্ষদ সভা ডেকেছে। অর্থাৎ আর্থিক খাতের 4 প্রতিষ্ঠান এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পর্ষদ সভা রয়েছে চলতি সপ্তাহে। স্থলবন্দর দিয়ে দেশে তৈরি পোশাক ও বেশ কিছু প্রক্রিয়াজাত পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত, যার প্রভাব পড়েছে দেশের স্থলবন্দরগুলোতে। এ নিয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, জানাবেন যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমরা যা দেখেছি যে এবছর রাজস্ব আদায় ভালো হচ্ছিল, তো এই যে রপ্তানিতে এক ধরনের বাধার সৃষ্টি হলো, এর ফলে ভোমরা স্থলবন্দর দিয়ে রপ্তানি কার্যক্রমে কি ধরনের প্রভাব পড়তে পারে, রাজস্ব আদায়ে বন্দরের কি ধরনের প্রভাব পড়তে পারে, বিস্তারিত জানাবেন।
শাফিন, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ভারতের যে কলকাতা রয়েছে, কলকাতার দূরত্ব মাত্র 60 কিলোমিটার। আর ভারতের যে বন্দরটি রয়েছে সেটি হচ্ছে ঘোজাডাঙ্গা স্থলবন্দর। এই বন্দর দিয়ে বেনাপোলের পরে সবচেয়ে বেশি পরিমাণ পণ্য আমদানি রপ্তানি হয়, এমনটি আমাদেরকে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে গত কয়েক বছর ধরে এই বন্দর দিয়ে আমদানির পরিমাণ কিছুটা কমেছে। বিশেষ করে এই বন্দর দিয়ে পেঁয়াজ সহ বিভিন্ন কাঁচা ফল আমদানি বেশি হতো, সেটি কমে যাওয়ায় এই বন্দরের রাজস্ব আয় কিন্তু কিছুটা কম হলেও কিন্তু রপ্তানি বাড়ার কারণে কিন্তু এই বন্দরের রপ্তানি যে আয় সেটি কিন্তু বৃদ্ধি পায়। একই সাথে বন্দরের যে বার্ষিক যে গড় রাজস্ব আয় সেটি কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায় প্রতি বছরই। কিন্তু হঠাৎ করে আবার যে ভারতীয় সরকার কর্তৃক হঠাৎ করে যে নিষেধাজ্ঞা দেওয়া হলো, এর ফলে এই বন্দর যে বেশ কিছু পণ্য, মোট 23টি পণ্য এই বন্দর দিয়ে রপ্তানি হয়ে থাকে। তার মধ্যে রয়েছে প্লাস্টিক জাতীয় বিভিন্ন পণ্য সামগ্রী, শিশু খাদ্য, বিশেষ করে প্রক্রিয়াজাত করা বিভিন্ন খাদ্য, বেভারেজ আইটেম এবং বিভিন্ন ধরনের ঝুট কাপড়, যেটি গার্মেন্টসের ঝুট কাপড়। একই সাথে রয়েছে পাট জাতীয় বিভিন্ন পণ্য সামগ্রী। এই পণ্যগুলোই বেশি এই বন্দর দিয়ে রপ্তানি হয়ে থাকে। কিন্তু হঠাৎ করে এই নিষেধাজ্ঞার কারণে এখানে অনেকটা আশঙ্কা করছিলেন ব্যবসায়ীরা যে কি কি ধরনের পণ্য এখান দিয়ে ভারতে না যেতে পারবে না, এমনটি শঙ্কা ছিল। তবে এই যে নতুন নিষেধাজ্ঞা, এটি নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা রয়েছে। আসলে কোন বন্দর দিয়ে কি ধরনের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটি এখন পর্যন্ত ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ বা ভারতীয় যে ঘোজাডাঙ্গা যে সিএনডিএফ এজেন্ট অ্যাসোসিয়েশন রয়েছে তাদের তরফ থেকে কিন্তু এপারে যারা সিএনডিএফ অ্যাসোসিয়েশন তাদেরকে এখনো জানানো হয়নি। সেখানে কিন্তু একটি সভা হওয়ার কথা ছিল আজকে দুপুরে, সেই সভার তথ্য এখনো জানানো হয়নি। আমাদেরকে জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা যে সভাটি এখনো চলছে। সেই সভার পরে আসলে মূলত এখানে যে 12-13 ট্রাক পণ্য, রপ্তানিবাহী পণ্য ট্রাক, সেটি এখনো অবস্থান করছে ভোমরা স্থলবন্দরে। সেটি কিন্তু এখনো ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে প্রবেশ করেনি। এখানে মূলত রয়েছে বিভিন্ন ধরনের রাইস ব্র্যান্ড অয়েল, যেটি প্রক্রিয়াজাত করা থাকে না, অপরিশোধিত তেল, সেটি কিন্তু ভারতে যে পরিশোধিত হয়ে থাকে সেই অপরিশোধিত তেল রয়েছে। বিভিন্ন ধরনের শিশু খাদ্য, যেগুলো প্রক্রিয়াজাত করা খাবার, বিভিন্ন বেভারেজ আইটেম রয়েছে। এই পণ্যগুলো সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর বা বেনাপোল বন্দর দিয়ে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, এমনটি বলছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। যে প্রজ্ঞাপনটি ভারত সরকার দিয়েছে সেই তথ্যগুলো দিয়ে তারা বলছেন যে এই প্রজ্ঞাপনটি আসলে যাচাই বাছাই চলছে। আসলে কোন বন্দর দিয়ে কি ধরনের পণ্য প্রবেশ করতে পারবে সেটি নিয়ে তাদের বেশ কিছু ধোঁয়াশা রয়েছে। তো সেই ধোঁয়াশাটি কেটে যাওয়ার পরে মূলত এই পণ্যগুলো ভারতে প্রবেশ করতে পারে, এমনটি তারা বলছেন। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে রপ্তানি পরিস্থিতির সবশেষ তথ্য। শাফিন। রাজীব, আপনাকে ধন্যবাদ। সহকর্মী আহসান রাজীব যুক্ত হয়েছিলেন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে। ভারতের আমদানি নিষেধাজ্ঞা বা বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে যেই বাধার তৈরি হয়েছে তার কি প্রভাব পড়তে পারে বন্দরে, তাই জানাচ্ছিলেন। নেত্রকোনার অন্যতম ধানের হাট দুর্গাপুরে বেড়েছে ধান সরবরাহ। মোটা ধানের চেয়ে তুলনামূলক কম দাম চিকন ধানের। এ বিষয়ে নেত্রকোনার দুর্গাপুরের ধানের হাট থেকে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। রাসেল, জানাবে যে মন প্রতি ধানের দাম কেমন পড়ছে, কৃষক ভালো দাম পাচ্ছেন কিনা? শাফিন, আপনি জানেন যে আসলে নেত্রকোনা একটি ধান উৎপাদনের জেলা। প্রতি বছরই কিন্তু এই জেলায় কিন্তু প্রচুর ধান উৎপাদন হয়। এর মধ্যে বোরো মৌসুমে কিন্তু সবচেয়ে বেশি ধানের উৎপাদন হয়। আজকে বাজারে কিন্তু প্রতি মণ ধানের সর্বোচ্চ বাজার কিন্তু আমরা দেখেছি, যদি একটু চিকন ধানের কথা বলি, সর্বোচ্চ বাজার কিন্তু আমরা দেখেছি যে 1050 থেকে কিন্তু 1070 টাকা। এছাড়াও মোটা যে ধানগুলো রয়েছে সেই ধানগুলো কিন্তু 800 টাকা থেকে শুরু হয়ে কিন্তু সর্বোচ্চ 970 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। মূলত বাজারে কিন্তু প্রতিদিনই ধান আসছে এবং প্রতিদিনই কিন্তু এখান থেকে ধান ক্রয় করে দেশের বিভিন্ন মুকাম, বিশেষ করে আশুগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু এখানকার ধান যাচ্ছে। কৃষকরা যেমনটা বলছেন যে আসলে চিকন ধানের তুলনায় কিন্তু বাজারে মোটা ধানের চাহিদাই কিন্তু বেশি এবং এখানকার যারা মহাজনরা রয়েছেন তারা কিন্তু মোটা ধানটাই বেশি ক্রয় করছেন এবং চিকন ধানের মূলত যেই রুষ্টপুষ্টতা বা যেই গুণগত মান থাকার কথা সেই গুণগত মান কম থাকার ফলে কিন্তু এখন তারা মোটা ধানই ক্রয় করছেন। আমি যদি আপনাকে কিছু বলে রাখি, এই নেত্রকোনায় চলতি মৌসুমে প্রায় 1,85,460 হেক্টর জমিতে কিন্তু বোরো ধানের আবাদ হয়েছে। এই থেকে প্রায় 12,80,000 মেট্রিক টন ধান কিন্তু উৎপাদন হয়েছে। এর বাজার কিন্তু প্রায়
4,500 কোটি টাকা। এই ধানগুলো কিন্তু দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে এবং এইখান থেকে যে উৎপাদন হয় সেই উৎপাদন জেলার চাহিদা মিটেও কিন্তু উদ্বৃত্ত থাকে, সেই উদ্বৃত্ত ধানই কিন্তু দেশের বিভিন্ন স্থানে যায়। কৃষকরা যেমনটা বলছিলেন, এখন কিন্তু ধানের যে বাজারগুলো রয়েছে সেই ধানের বাজারগুলোতে যে দাম রয়েছে সেই দাম নিয়ে কিছুটা কম হলেও কিন্তু তারা জমি থেকে সংগ্রহের পরপরই তারা বিক্রি করছেন এবং ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা বলছেন যে আসলে এখন যে ধানগুলো মূলত বাজারে আসছে সেই ধানের আর্দ্রতা বেশি থাকার ফলে কিন্তু এই ধানের দাম কিছুটা কম, তবে সময়ের সাথে সাথে যেমন আর্দ্রতা কমে আসবে তেমন কিন্তু ধানের দামও বাড়বে এবং কৃষকরাও যে তাদের যে কাঙ্ক্ষিত দাম সেই কাঙ্ক্ষিত দাম কিন্তু পাবেন। তবে এখন যে আসলে বাজারে যে দামগুলোতে বিক্রি হচ্ছে সেই দামগুলো যে একেবারে কম তেমনটা নয়। কৃষকরা বলছেন যে এখন যে দামগুলো রয়েছে সেই দামগুলো কিন্তু যদি ঠিক থাকে এবং চিকন যে ধানের যে হঠাৎ করে যে সরবরাহ হঠাৎ করে যে চাহিদা কমে গেছে সেই চাহিদা যদি আবারও বাড়ানো যায় তাহলে এই যে বাজারে যারা চিকন ধান নিয়ে আসছেন, যারা অনেকে বিক্রি না করতে পেরে বাড়িতে ফিরে যাচ্ছেন, এই দুর্ভোগটা কিন্তু কেটে যাবে এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বাজারগুলোতে মনিটরিং করা হচ্ছে কৃষকরা যেন তাদের ন্যায্য দামে বাজারগুলোতে ধান বিক্রি করতে পারে সেই দিকে কিন্তু লক্ষ্য রাখছে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে ধান বিক্রি সর্বশেষ। শাফরিন। রাসেল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী রিফাত আহমেদ রাসেল যুক্ত হয়েছিলেন নেত্রকোনা থেকে, জানাচ্ছিলেন ধানের হাটের ধান সরবরাহের খবর। এই ছিল বৌনিতে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।